আজকের এই ঘটনা যিনি কালেক্ট করেছেন তিনি নিজেই অসুস্থ হয়ে পড়েছেন। আজকের ঘটনা লিখে পাঠিয়েছেন তড়িৎ জেঠু। তড়িৎ জেঠুর হয়ে যিনি ঘটনাটি কালেক্ট করেছেন তার অবস্থা, তার শরীরের অবস্থা এখন একটু খারাপ, হয়তো অনেকটাই খারাপ, কারণ সে এখন যাচ্ছে এক অলৌকিক রাস্তার মধ্যে দিয়ে। কেন, কি ব্যাপার, কি বৃত্তান্ত, পুরোটা জানবেন আজকের এই ঘটনায়। আজকের এই ঘটনা শুধুই প্রেতকথার একটি ঘটনা নয়, এই ঘটনার মধ্যে রয়েছে একজন মানুষের প্রয়াস। এই ঘটনার মধ্যে রয়েছে সেই প্রয়াসের ফলে অসুস্থতা। বেগুনকোদর এমন একটা স্টেশন, যে স্টেশন নিয়ে দীর্ঘ বছরের জল্পনা কল্পনা, বহু মানুষের বহু প্রশ্ন, কৌতূহল। আজ শুনবেন সেই বেগুনকোদর স্টেশনের বন্ধ হওয়ার পিছনের কারণ। আজ শুনবেন গড়জয়পুরের ডাক্তার ঘরের কথা। এমন একটা ঘর, সেখানে যে ঢোকে সে ফিরে আসে অসুস্থ হয়ে। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে, সাউন্ডে সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। ঘটনা পাঠিয়েছেন তড়িৎ মুখার্জি, আমাদের সকলের প্রিয় তড়িৎ জেঠু। যেভাবে লিখছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। স্নেহের গৌরব, তোমরা সকলে ভালো আছো তো? আমি তোমার তড়িৎ জেঠু লিখছি। গর্বে তার তড়িৎ মুখার্জি, আজ তোমাদের ভালোবাসায় সকলের কাছে তড়িৎ জেঠু। প্রথমেই বলি, আমার উপর বহুজনের অভিমান যে আমি নাকি ঘটনা দিচ্ছি না। সব দোষ কিন্তু আমার জামাই সৌম্যদীপের। ও এতটাই খুঁতখুঁতে যে ঘটনা মনোমতো না হলে লিখতেই চায় না। আসলে আমরা সবসময় চাই ভালো কিছু ঘটনা তোমাদের যাতে শোনাতে পারি। এই ঘটনার পর তোমরা সৌম্যদীপের ঘটনাও পাবে। প্রেতকথায় এটা আমার 16 এপিসোড। এর আগের 15টি এপিসোড শোনার জন্য প্রেতকথার প্লেলিস্ট সেকশনে গিয়ে তড়িৎ মুখার্জি স্পেশাল প্রেতকথা এপিসোডে ক্লিক করলেই হবে। আজকের এপিসোড নিয়ে এখন কিছু বলছি না, শুধু একটাই কথা বলবো। এই সত্য ভৌতিক ঘটনা প্রথমে শুনে মনে হবে তোমরা ইউটিউবেও হয়তো এর আগে শুনেছো, তবে পুরোটা শুনলে তোমাদের ধারণাই পাল্টে যাবে। এবার তবে ভয় পাওয়ার জন্য তোমরা তৈরি হও। আজকের রাতের ঘুমটা আমার জন্য নাই বাহুক। শুরু করার আগে তোমাদের জন্য আগাম সতর্কবার্তা। কুর্সি কি পেটি বাঁধ লেছে, মৌসুম বিগড়নে वाला है। ঘটনার নাম গড়জয়পুরের সেই ডাক্তার ঘর, তড়িৎ মুখার্জি। লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সেরা সত্য ভৌতিক ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা সত্য ভৌতিক ঘটনা লিখে পাঠিয়ে দিন বাংলায়। আমাদের ইমেল অ্যাড্রেস prettkotha@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদের খুঁজে পাওয়া খুবই সহজ। শুরু হচ্ছে প্রেতকথার 589 নম্বর এপিসোড, তড়িৎ মুখার্জি স্পেশাল এপিসোড। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। মহাকবি গিরিশচন্দ্রের এই আপ্ত বাক্যটি বহু বছর ধরে শুনে এসেছি। কবি অমূল্য রতন বলতে সোনার রূপার কথা বলেননি, যা পাওয়ার নয় বা পাওয়ার আশা করিনি। হঠাৎ করেই সে বস্তু অথবা বিষয় যদি পাওয়া যায় এবং তা হতে যদি নিজেকে সমৃদ্ধ করা যায়, সেটাই হয়ে ওঠে অমূল্য রতন। ঠিক মেঘ না চাইতেই জল প্রভাত বাক্যটির মতো। আমার সাহিত্য সাধনার ক্ষেত্রে এমনই এক বিষয় বা ঘটনা আমি হঠাৎ করে পেয়ে গেলাম যা আমি কল্পনাও করিনি। এটা আমার কাছে অমূল্য রতন। আমি যা পেয়েছি প্রেতকথার মাধ্যমে আপনাদেরও তার অংশীদার করার জন্য অনেক দিন পর কলম ধরলাম। তবে সেই ঘটনার কথা পরে সবুর করুন, সবুরে মেওয়া ফলে। সময় মতো ক্রমশ প্রকাশ্য। তার আগে কখন কিভাবে বহু পথ ঘুরে সেটা আমার কাছে পৌঁছলো সেটা জানাই। অনেকদিন ধরেই প্রেতকথার বহু শ্রোতা আমাকে বেগুনকোদর নিয়ে কিছু লেখার অনুরোধ জানিয়ে আসছিল, যেটি ভারতবর্ষের একটি ভুতুড়ে স্টেশন বলে খ্যাত। বেগুনকোদর নিয়ে যে আমার মধ্যে কৌতূহল ছিল না এমনটা নয়, তবে নির্দিষ্ট তথ্যের মাধ্যমে প্রকৃত বিষয়টা জানার সুযোগ সেরকমভাবে হয়নি। সুযোগ এসে গেল গত ডিসেম্বর মাসে। হঠাৎ করে আমাদের এলাকার একটা ছেলে নীল
ছোটবেলায় বাবা মা মারা যাওয়ায় পুরুলিয়ার মামা বাড়িতে থেকে কলেজে পড়াশোনা করেছে। এখন সে গর্বিতাতেই তার কাকা কাকিমা আত্মীয় স্বজনদের সঙ্গে পৈতৃক বাড়িতে থাকে। এখনো চাকরি পায়নি, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বই পড়ার খুব শখ তার, তাই আমার কাছে প্রায়শই আসে গল্প করতে আর আমার সংগ্রহে থাকা বিভিন্ন বই পড়তে। মাঝে মাঝে মামাবাড়ি পুরুলিয়াতেও যায় 2-4 দিনের জন্য। সেদিন কথা বলতে বলতে জানলাম 2 দিন পর সে পুরুলিয়া যাবে, ফিরবে 1 সপ্তাহ পর। কথাটা শুনেই মাথার মধ্যে বেগুন কোদরের চিন্তাটা খেলে গেল। কথাটা নীলকে বলতেই সে এক বাক্যে রাজি হয়ে গেল, কারণ পুরুলিয়া থেকে বেগুন কোদর মাত্র 50 কিলোমিটার মতন। বেগুন কোদরে সরাসরি না গেলেও কলেজ লাইফে বেগুন কোদরের আশেপাশের অনেক অঞ্চলই নীলের চেনা। কিছু পরিচিত বন্ধু বান্ধবও রয়েছে। নীল বলল যে কাজে সে পুরুলিয়া যাচ্ছে সেটা 3-4 দিনের মধ্যেই হয়ে যাবে, তারপর সে আমার কাছে রওনা দেবে। আমার ব্যাপারটা তাকে ভালোভাবে বুঝিয়ে কিভাবে তথ্য সংগ্রহ করতে হবে সবটা জানালাম। নীল আমাকে আশ্বস্ত করে বলল, আপনি কোনো চিন্তা করবেন না জেঠু, আমি বেগুন কোদরের ঘরে ঢুকে হাঁড়ির খবর নিয়ে আসবো। বললাম, মূলত ভৌতিক ব্যাপারগুলোর একটু ডিটেলস নিবি, তাহলে পরের ঘটনায় এটা নিয়ে লিখতে পারবো। নীল ঘাড় নেড়ে বিদায় জানালো। তার আগে প্রায় জোর করেই কিছু টাকা ওর হাতে গুঁজে দিলাম। লজ্জা লজ্জা মুখে সে বলল, আরে জেঠু, এটার কি দরকার ছিল? আমি মুচকি হেসে ঘাড় নাড়ালাম। 2 দিন পর খবর নিয়ে জানলাম নীল পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। তার ফোন নাম্বার আমার কাছে থাকলেও আমি ফোন করিনি, জানি কদিন হয়তো ব্যস্ত থাকবে। 1 সপ্তাহ পরে একটা ফোন করলাম, কিন্তু কথা হলো না। নীলের ফোনটা বন্ধ। কি হলো? 1 সপ্তাহের মধ্যে তো ফেরার কথা, ফোনটা কেন বন্ধ থাকবে? ফিরতে দেরি হোক, কিন্তু ফোনটা তো চালু থাকা উচিত। অজান্তেই আমার মনের মধ্যে ছেলেটার জন্য একটা দুশ্চিন্তা হলো। আমি যে কাজে পাঠিয়েছি সেটার জন্য কোনো বিপদ হলো না তো? সেদিন সন্ধ্যায় বাড়িতে একাই ছিলাম। সন্ধ্যা 7টা বাজতে চলেছে। ডিসেম্বরের সন্ধ্যায় এখন অনেক রাত মনে হচ্ছে। ঠান্ডাটা বেশ পড়েছে কদিন ধরে। কারেন্ট থাকলেও বাড়ির বাইরে বেশ অন্ধকার। কদিন আগেই অমাবস্যা লেগেছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। দরজা খুললাম। দরজা খুলতেই দেখি নীল দাঁড়িয়ে। বললাম, কি রে, তুই কবে এলি? আয় আয়, ভিতরে আয়। আমি দরজা বন্ধ করে নীলকে নিয়ে ভিতরে এলাম। নীল বলল, বাড়িতে কেউ নেই? আমি বললাম, তোর জেঠি মেয়ের বাড়ি আসানসোলে গেছে। কিন্তু তোর খবর কি? ফোন করিসনি যে? ফোন কি বন্ধ করে রেখেছিলি? নীল হাসলো, তারপর বলল, ছাড়ুন সব কথা, গতকাল রাত্রে ফিরেছি। টায়ার্ড ছিলাম, তাই আজ দুপুরে একটু ঘুমিয়ে চাঙ্গা হয়ে এলাম, অনেক কথা আছে। বললাম, কিছু হলো? নীল বলল, হলো মানে? যা পেয়েছি কি বলবো, একেবারে হট কেক। বেগুন কোদরের ব্যাপার তো জেনেছি, কিন্তু তারপরেও এমন অনেক কিছু জেনেছি যা আপনার ভীষণ কাজে লাগবে। আমি মনে মনেই উত্তেজিত হয়ে বললাম, বাপরে, তবে দেরি কেন, বল শুনি। এরপর নীল যেমন বলেছিল ওর মুখ থেকেই শুনি। মামাবাড়ির কাজ তো 2 দিনেই সারা হয়ে গেছিল। মামাকে বললাম, কাল একবার কোটশিলা যাবো এক বন্ধুর সঙ্গে দেখা করতে। কোটশিলা বেগুন কোদরের আগের স্টেশন। মামারা জানতেন ওই এলাকায় আমার কলেজ জীবনের অনেক বন্ধু থাকে। বেগুন কোদরের কথা বললে হয়তো নানান প্রশ্ন ধেয়ে আসবে, তাই জন্য ওসব বলিনি। যাই হোক, পরদিন সকালবেলা টিফিন এবং স্নান সেরে বেরিয়ে পড়লাম রাঁচি মেমু এক্সপ্রেস ধরবো বলে। বেগুন কোদর যখন পৌঁছলাম ঘড়ির কাঁটায় তখন 11টা পেরিয়ে গেছে। স্টেশনে পা রাখা মাত্রই কেন জানি না শরীরটা কেমন যেন কেঁপে উঠল। হয়তো বেগুন কোদর নিয়ে যেসব ভৌতিক ঘটনা লোকমুখে শুনেছি, অবচেতন মনে সেটার জন্য কোথাও একটা ভয় গেঁথে গেছিল। আর আজকে বাস্তবের মাটিতে নেমে সেটার বহিঃপ্রকাশ ঘটল, তবে সেটা মুহূর্তের জন্য। চারিদিকে দেখছি এত নির্জন জনমানব শূন্য রেল স্টেশন আমি এর আগে দেখিনি। এখানে ভূতের আবাসস্থল হওয়া আশ্চর্য নয়। জনমানবহীন জায়গায় নিজেকেই ভূত বলে মনে হয়। আমি যে ট্রেন থেকে নামলাম সেই ট্রেন থেকে আরো হাতে গোনা কয়েকজন নামলো এবং দ্রুত লাইন টপকে মাঠের পথ ধরল। সবাই গ্রামের সাধারণ মানুষ। প্ল্যাটফর্মের দুপ্রান্তে অশ্বত্থ বা ডুমুর জাতীয় 2টো গাছ, যাত্রী বসার জন্য 4-5টা বেঞ্চ।
চারদিকটা খানিক ঘুরে বেশ কিছুটা দূরে স্টেশনের অফিস ঘর দেখতে পেয়ে পায়ে পায়ে সেখানে গেলাম। দরজার কাছে পৌঁছতেই একটা কুকুর বিকট চিৎকার করে লাফ দিয়ে উঠে দাঁড়ালো। বেচারা বোধহয় ঘুমোচ্ছিল। হঠাৎ করে আমার মতো এক অচেনা অতিথিকে দেখে চমকে উঠেই চিৎকার জুড়ে দিল। তাকে পাশ কাটিয়ে অফিস ঘরের দরজা দিয়ে ভিতরে উঁকি মারলাম। ভেতরে উঁকি মারতেই চশমা পরা একজন ভদ্রলোককে টেবিলে বসে খাতায় কিছু লিখতে দেখলাম। জিজ্ঞাসা করলাম, আসবো স্যার? বলতেই ভদ্রলোক একবার দরজার দিকে চেয়ে হে বলে আবার নিচে চেয়ে বলল, আসুন। ভিতরে গিয়ে নমস্কার করতেই ভদ্রলোক আঙুলের ফাঁকে পেন ধরা হাতটা সামান্য তুলে প্রতি নমস্কার জানিয়ে সামনের চেয়ারটা দেখিয়ে বসতে বললেন। বলুন, কি সাহায্য করতে পারি? আমি ভূমিকা না করেই বেগুনকুদর স্টেশন সম্পর্কে প্রশ্ন করলাম, কেন গত দীর্ঘ 40 বছর ধরে বেগুনকুদর ভুতুড়ে স্টেশন বলে বন্ধ ছিল? বর্তমানে কি অবস্থা বেগুনকুদরের? এসব জানতেই আমি এসেছি মূলত, এবং সেটা ওনাকে জানালাম। ভদ্রলোক মুখ তুলে আমাকে কিছুক্ষণ দেখতে লাগলেন। মোটা লেন্সের ভিতর তার চোখ আমার মুখের প্রতিটি রেখা যেন জরিপ করছিল। একটু নীরবতার পর ভদ্রলোক চেয়ারে হেলান দিয়ে পেনটাকে 2 হাতের আঙুলে ঘুরিয়ে ঘুরিয়ে খেলা করতে করতে বললেন, আপনি রিপোর্টার না ইউটিউবার? আমি বললাম, কোনোটাই নয়, নেহাত কৌতূহল। উনি বললেন, দেখুন, আমি তো গত 1 বছর এখানে এসেছি। এখানের কথা আমিও শুনেছি, তবে সত্যি বলতে এই 1 বছরে আমি কোনো ভৌতিক বা অলৌকিক কিছু দেখিনি। তবে আর স্টাফ তো বেশি নেই, তাই সন্ধ্যার পর কিছুটা অ্যালোন ফিল করি, এর বেশি নয়। আপনি যে বিষয়ে জানতে চাইছেন সে ব্যাপারে আপনাকে বলতে পারবে দ্বিজপদ, এখানকার দ্বিতীয় স্টাফ। দ্বিজ স্থানীয় এবং বহু পুরনো কর্মী। স্টেশন নতুনভাবে চালু হওয়া থেকেও এখানেই রয়েছে। এই বলেই উনি দ্বিজ বলে একটা হাঁক দিলেন। প্রায় সাথে সাথেই মধ্যবয়সী একজন ঢুকলো। ভদ্রলোক বললেন, এনাকে তোমার রুমে নিয়ে যাও, উনি কি জানতে চাইছেন দেখো, তোমার যা জানা আছে ওনাকে বলো। এই বলেই আমার দিকে তাকিয়ে বললেন, যান, ওনার সঙ্গে যান। তারপর ঘড়ি দেখে বললেন, এখন 12টা বাজছে, মনে রাখবেন আপনার পুরুলিয়ায় ফেরার ট্রেন 3:30, তারপর 5টায়। আমি দ্বিজকে অনুসরণ করে পাশের একটা ঘরে এলাম। ছোট একটা রুম, তার একদিকে স্তূপাকার বহু পুরনো কাগজ দস্তাবেজের ডাঁই করা, একটা সরু বেঞ্চ, একটা হাতল ভাঙা চেয়ার। দ্বিজ আমাকে চেয়ারটাতেই বসতে বলল, কিন্তু আমি বেঞ্চে বসলাম। দ্বিজ বলল, অনেক দূর থেকে এসেছেন, অথচ আপনাকে চাটা পর্যন্ত খাওয়াতে পারছি না। দেখতেই তো পাচ্ছেন সবকিছুর যে অবস্থা। আমি বললাম, আরে না, ঠিক আছে। এরপর তাকে আমার উদ্দেশ্য জানাতেই দ্বিজ বলল, এর আগেও অনেকে এসেছে এই ব্যাপারে জানতে। ডিউটিতে থাকলে সব বলা যায় না, বোঝেনি তো। তবে আর কয়েক মাস পরেই আমি রিটায়ার করব। সবাইকে যা বলেছি তার চেয়ে বরং খানিক বেশি আপনাকে বলবো। তবে আমি যতটুকু জানি আর কি, মানে গল্পের গরুকে গাছে ওঠাতে আমি পারি না, বেশি বলতে পারবো না। আপনাকে একটু বসতে হবে, আমি আমার কাজটা সামলে টিফিন খেয়ে সব বলছি। দ্বিজ কিছু কাগজপত্র নিয়ে এরুম ওরুম করার পর কাজটা সামলে নিজের টিফিনটা নিয়ে বাইরে বেরিয়ে গেল। ঘণ্টাখানেক ধৈর্য ধরে বসে থাকলাম। দ্বিজ ফিরে এসে বলা শুরু করলো, বেগুনকুদর স্টেশনের 3-4 কিলোমিটারের মধ্যে যেসব গ্রাম আছে, গ্রামের প্রায় প্রতিটি মানুষই মজুর, চাষি। তবুও বিভিন্ন জায়গায় যেতে গেলে হেঁটে যেতে হতো। দীর্ঘদিনের দাবি মেনে রেল বেগুনকুদর স্টেশন তৈরি করে, কিন্তু স্টেশন চালু হবার পর কয়েক মাসের মধ্যে কি ঘটতে চলেছে তা সাধারণ মানুষ তো দূরের কথা, রেলও জানতে পারেনি। যদিও প্ল্যাটফর্ম অফিস তৈরি হবার সময় কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছে। অফিসের ভিত খোঁড়ার সময় সেখানে পাওয়া যায় বেশ কিছু নরকঙ্কাল আর লোহার যন্ত্রাংশ। স্থানীয়রা অবশ্য তেমন গুরুত্ব দেয়নি। শোনা যায় একসময় ওখানে প্রচুর নীল চাষ হতো, ছিল নীলকুঠি। নীলকুঠির সাহেব অথবা সাধারণ মানুষ মারা গেলে
ওখানেই তাদের অন্ত্যেষ্টি হতো ও ব্রিটিশদের কবর দেওয়া হতো। এটা তার কারণ। সে যাক, স্টেশন চালু হবার পর 2-3 মাস কোনো কিছুই হলো না। এক্সপ্রেস না থামলেও প্রতিটা লোকাল ট্রেন স্টপেজ দিতে লাগলো। ধীরে ধীরে যাত্রী সংখ্যাও বাড়তে লাগলো। তবে ছোট স্টেশন বলে স্টাফ ছিল হাতে গোনা। একজন স্টেশন ম্যানেজার, একজন কেবিন ম্যান এবং একজন পোর্টার। পোর্টার বাড়ি চলে গেলেও অন্য দুজনের জন্য স্টেশনের বাইরে একটা 2 কামরার কোয়ার্টার তৈরি করা হয়েছিল। তবে পোর্টার বাড়ি যাওয়ার আগে এই দুজনের জন্য রান্নার কাজটাও করে দিয়ে যেত। তো সময়টা বর্ষাকাল। বিকেল থেকেই প্রবল বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া আর মুহুর্মুহু মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলকানিতে চরাচর যেন ধ্বংস হয়ে যাবে। রাত্রি 9টার শেষ ট্রেনের জন্য স্টেশন মাস্টার অপেক্ষা করছেন। রয়েছেন কেবিন ম্যান। বৃষ্টির জন্য পোর্টারও আজ আর বাড়ি ফিরতে পারেনি। 9টার আগে পোর্টার কি একটা কাজে একবার অফিস ঘরের পাশের শেডটায় যায়। ফিরে এসে ভীত কণ্ঠে জানায় পাশের শেডের নিচে কে একজন যেন বসে আছে। তার কথা শুনে দুজন বেশ অবাক হয়। একে এই দুর্যোগের রাত্রি, তার উপর রাত 9টা বাজতে চলল। এখন ওখানে কে থাকবে? কোনো পাগল কিংবা ভবঘুরি কিনা দেখবার জন্য ওনারা গেলেন ওখানে। গিয়ে দেখলেন 2 হাঁটুর মধ্যে মুখ গুজে একজন মহিলা বসে আছেন। তার পরনে ঘাগরার ধরনের একটা সাদা পোশাক। মহিলার মাথার চুলগুলো সামনের দিকে ঝুলে মেঝেতে লুটোচ্ছে। শরীরের যেটুকু দেখা যাচ্ছে সেটা পাশে খুলে রাখা জুতো আর পোশাক দেখে বোঝা গেল মহিলা বেশ অভিজাত বংশজাত। কিন্তু এই দুর্যোগের রাতে উনি এখানে এলেন কোথা থেকে? বৃষ্টি তো হচ্ছে বিকেল থেকেই। আর যদি মহিলা এসেও থাকেন তাহলে তারা জানতে পারলেন না কেন? 3 জনেই মুখ চাওয়াচাই করে গলার আওয়াজ দিলেন। মহিলাকে ডাকলেন, কিন্তু কোনো ফল হলো না। এরপর কয়েক মুহূর্তের বিরতি নিয়ে আবার ডাকলেন, ম্যাডাম, ম্যাডাম, এই যে শুনছেন? এই ডাকা সত্ত্বেও মহিলার কোনো ভাবান্তর ঘটছিল না। মহিলা যেমন বসেছিলেন সেরকমই বসে রইলেন। আর ঠিক সেই সময় স্টিম ইঞ্জিন হুস হুস শব্দ করে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। এটা রাতের শেষ ট্রেন। 5 মিনিটের বিরতি দিয়ে ট্রেন ছাড়ল। কোনো প্যাসেঞ্জার নামলো না, ওঠার তো নেই। 9 বগির ট্রেনটা গতি নেওয়ার সাথে সাথেই সকলে বিস্মিত আর হতচকিত হয়ে গেল একটা তীব্র নারী কণ্ঠের চিৎকারে। তারা পিছন ফিরে দেখল বসে থাকা সেই মহিলা ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে প্ল্যাটফর্ম ধরে ছুটছে। সে মহিলা প্ল্যাটফর্মের এতটা কার্নিশ ধরে ছুটছে যে কোনো সময় ট্রেনে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটতে পারে। 3 জনেই চিৎকার করতে চাইছে, কিন্তু কেউ যেন তাদের গলা চেপে ধরেছে। ট্রেন প্ল্যাটফর্ম ছাড়ল, তার সঙ্গে মহিলাও ছুটছে। তারপর একটু দূরে সিগন্যালের কাছ থেকে ভেসে এলো সেই মহিলার এক মর্মভেদী আর্তনাদ। সে আর্তনাদ মিলিয়ে গেল ট্রেনের আওয়াজের সাথে। ঘটনাটা এত দ্রুত ঘটল, কারোর মুখে কোনো কথা নেই। ঘটনাটা বুঝে উঠতেই 3 জনের সময় লেগে গেছে। 3 জনেই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। এদিকে বৃষ্টি হচ্ছে। সম্বিত ফিরতেই 3 জন দ্রুত গিয়ে তন্ন তন্ন করে খুঁজেও ওই মহিলার হদিশ পেল না। 3 জনেই ভিজে কাদা হয়ে প্রচন্ড ভয়ে অফিস ঘরের দিকে এসে তালা লাগিয়ে কোয়ার্টারের দিকে ছুটতে থাকে। বৃষ্টিটা যেন আবার জোরে নামলো। এই ঘটনায় সকলেই ভীষণ ভয় পেয়ে যায়। রাতে খাওয়া দাওয়া করে শুতে অনেকটাই রাত হয়ে যায়। কেউই আর তেমন কথা বলে না, এতটাই তারা আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু যেটা ঘটল তা কল্পনায়ও ছিল না। পরদিন সকালে পোর্টার আর কেবিন ম্যান ঘুম থেকে উঠলেও স্টেশন মাস্টার ওঠেননি। অনেক ডাকাডাকির পর সাড়া পাওয়া না গেলে
ওনার গায়ে হাত দিতেই ওরা দেখে স্টেশন মাস্টারের শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, আর স্টেশন মাস্টারের নিঃশ্বাস পড়ছে না। তারা বুঝতে পারেন যে তিনি হয়তো রাতেই ঘুমের মধ্যে হার্ট ফেল করেছেন। হয়তো গত রাতের ওই ভয়ঙ্কর ঘটনা দুর্বল মানুষ সহ্য করতে না পেরে হার্ট ফেল করেছেন। এরপর হতে বেগুনকুদর স্টেশনে শুরু হলো অস্বাভাবিক সব ঘটনা। শেষ রাতে ট্রেনে ঘটতে লাগলো সেই একই ঘটনা। শুধু তাই নয়, সকালে অফিস খুললে দেখা যেত সমস্ত টেবিল চেয়ার সব উল্টে পড়ে আছে, কাগজপত্র ছড়ানো ছেটানো। কোনোদিন সন্ধে হলেই অফিসের পাশে স্টোর রুমে, মানে যেখানে এখন আপনি বসে আছেন, এখানে কাগজপত্রে আগুন ধরে যেতে লাগলো। এক স্টেশন মাস্টার দেখেছেন প্ল্যাটফর্মের কাছে এক মহিলা গলায় দড়ি নিয়ে ঝুলছে। আর এইসব ঘটনা প্রতিদিন প্রতিনিয়ত চলতে থাকায় কোনো কর্মচারী আর স্টেশনে আসতে রাজি হলো না। ধীরে ধীরে এসব ঘটনা লোকমুখে প্রচার হয়ে বেগুনকুদর হয়ে উঠল ভুতুড়ে স্টেশন। বাধ্য হয়ে রেল এই স্টেশন বন্ধ করে দেয়। গত 40 বছর বন্ধ থাকার পর মাত্র 4 বছর হলো স্টেশন আবার চালু হয়েছে। তবে সেটা চালুই হয়েছে এই মাত্র। আজও এখানে তেমন যাত্রী ওঠানামা করে না। ট্রেন আসে, দাঁড়ায়, আবার চলে যায়। এই দ্বিজু তার বলা শেষ করতেই দেখি ঘড়িতে কখন 5টা বেজে গেছে। আমি বিদায় নেওয়ার কথা বলতেই দ্বিজু বলল, দাঁড়ান একবার খবর নিয়ে, আজ মনে হয় ট্রেনটা একটু লেটে আসবে। তবে একটা কথা বলবো। বললাম, হ্যাঁ বলুন না। দ্বিজু বলল, আপনি পুরুলিয়া হতে এসেছেন না? সারাদিনটা পেরিয়ে গেল, কিছুই তো খাওয়া হয়নি। ফিরতে আপনার অনেক রাত হবে। রাতটা না হয় আমার বাড়িতে চলুন, কালকে সকালে না হয় আপনাকে ট্রেনে তুলে দেবো। বললাম, কোথায় আপনার বাড়ি? ও বলল, মুকুন্দপুরে, এই 2টো স্টেশন পরেই গড়জয়পুর নেমে 2 কিলোমিটার দূরে। আমি একা মানুষ, আপনার কোনো অসুবিধা হবে না। চলুন, পরিচয় যখন হলো আমার এলাকাটা একটু ঘুরেও যাবেন, আর কি আশা হবে। দ্বিজুর কথায় এতটাই আন্তরিকতা ছিল যে না বলতে পারছিলাম না। ও বলল, আমাদের গ্রাম মুকুন্দপুরে একটা রাজবাড়ি আছে, প্রায় 400 বছরেরও পুরনো। প্রতি বছর ধুমধাম করে দুর্গাপুজো হয়। যদি মনে করেন সকালে একবার ঘুরে আসতে পারেন, অনেক দেখার জিনিস আছে। রাজা মুকুন্দ সিংহের নামেই জায়গাটার নাম করানো হয়েছে। আপনি শিক্ষিত মানুষ, নিশ্চয়ই ভালো লাগবে। দ্বিজুর কথায় রাজি হলাম। 5টার খড়গপুর মেমো এক্সপ্রেস প্রায় 1.5 ঘন্টা দেরি করে এলো। তখন এই মানভূম এলাকায় সন্ধ্যা নেমেছে, একটু একটু ঠান্ডাও পড়েছে। গড়জয়পুর স্টেশনে নেমে দ্বিজুর সাথে স্টেশনের বাইরে এলাম। স্টেশনটা খুব বড় না হলেও বেগুনকুদরের থেকে কিছুটা ভালো। অনেক যাত্রী ওঠানামা করলো। স্টেশন ছাড়িয়ে একটা সরু পায়ে চলা পথ ধরল দ্বিজু। আমি ব্যাগ থেকে টর্চ বের করে তাকে অনুসরণ করতে লাগলাম। মিনিট 10 হাঁটার পর রাস্তা থেকে কিছুটা দূরে জমাট অন্ধকারের মতো উঁচু কিছু একটা নজর এলো। সেদিকেই টর্চ ফেলতে দেখলাম ঝোপঝাড়ে ভরা একটা উঁচু টিলার মতন। দ্বিজু বলল, ওখানে আলো ফেলবেন না, সোজা চলে আসুন। কথাটাও এমনভাবে বলল, আমি শুনে একটু অবাক হলাম। মুহূর্তে সেদিকে টর্চের আলো ফেলে আবার সরিয়ে নিলাম, কিন্তু কোনো একটা অদ্ভুত কৌতূহলে 2 বার সেটার দিকে চাইলাম। আর তখনই আমার মনে হলো ওই উঁচু টিলার মতো জায়গাটা আমাকে ভীষণভাবে আকর্ষণ করছে। মনে হচ্ছে কি একটা অজানা জগৎ যেন লুকিয়ে রয়েছে ওই জায়গাটায়। বললাম, আচ্ছা এটা কি বলুন তো, চলো না একবার ওদিকে ঘুরে আসি। দ্বিজু বেশ বিরক্তি সুরে এবার বলল, আপনার তো দেখছি সবেই কৌতূহল। অত কৌতূহল ভালো না, বুঝলেন? সবসময় সব জায়গায় সব কথা বলা যায় না। আসুন আসুন, পা চালিয়ে আসুন দেখি তো। দ্বিজুর এই আচরণে আমি ভীষণ অবাক হলাম। সারাদিন যে মানুষটা আমাকে এত সাহায্য করলো সে কিনা এমন ব্যবহার করছে। আমি কি তবে ওনাকে বেশি বিরক্ত করে ফেললাম? মনে মনে এসব ভাবতে ভাবতেই দ্বিজুর কথায় ধ্যান ভাঙল। এই যে আমরা এসে পড়েছি, ওই যে সামনের গলিতেই আমার ঘর। ওকে যেন আবার আগের রূপে ফিরে পেলাম।
দ্বিজোর 2 কামরা ঘরে এসে চা খেতে খেতে অনেক গল্প হলো। আরো 1 ঘন্টা পর খাওয়া দাওয়া করে আমরা শোবার ঘরে এলাম। সিঙ্গেল খাটে পরিপাটি করে বিছানা পাতা। এই এলাকায় মশার উপদ্রব থাকায় মশারিও টাঙানো রয়েছে। সেসব ঠিক আছে, কিন্তু সবকিছুর মধ্যেও প্রতি পদে আমার মাথার মধ্যে ঘুরছে শুধু ওই উঁচু ঢিপিটা। দ্বিজকে বললাম, আপনার কি ঘুম আসছে? দ্বিজ বলল, না না, আমার শুতে রাত 12টা বেজে যায়। কেন বলুন তো? বললাম, কিছু যদি মনে না করেন তবে ওই টিলার ব্যাপারটা আপনার কাছে একটু জানতে চাই। রেখে যাবেন না প্লিজ। তখন মনে হলো আপনি ইচ্ছে করেই আমাকে এড়িয়ে গেলেন। আপনার যা জানা আছে বলুন না, সময় তো আছে আমাদের হাতে। দ্বিজ 1 মুহূর্ত চুপ করে থেকে কি একটা যেন ভাবলো, তারপর অস্ফুটে হুঁ বলে সামনের জানলাটার ছিটকিনি দেখলো বন্ধ আছে কিনা। তারপর দরজার কাছে গিয়ে দরজাটাকে ভালো করে লক করলো। তারপর আমার সামনে রাখা একটা ছোট টুলে বসে আমার মুখের দিকে এগিয়ে এসে ফিস ফিস করে বলল, আপনি ভূত, প্রেত, আত্মা এসবে বিশ্বাস করেন? আমি বললাম, বিশ্বাস ঠিক না করলেও অজানাকে তো ভয় লাগে। দ্বিজ বলল, কথাটা তো ঠিক। একজন চেনা জানা মানুষ বাড়িতে থাকলে কোনো ব্যাপার নয়, কিন্তু অজানা অচেনা মানুষের বিষয়ে দ্বিধা তো কিছুটা থাকেই। কথাটা শুনে না চমকে উঠলাম। কথাটা সে কি আমাকে বলল? কিন্তু মুখে প্রকাশ করলাম না। বললাম, তাহলে ব্যাপারটা খোলসা করে বলুন। দ্বিজ কয়েক মুহূর্ত চুপ থাকলো। হয়তো কোথা থেকে শুরু করবে ভেবে নিল। তারপর কোনো ভূমিকা না করেই যেটা বলল সেটা এরকম, বাবা কাকার কাছে শুনেছি ব্রিটিশ আমলে এটা ছিল নীলকর সাহেবের এলাকা। প্রচুর নীল চাষ হতো এখানে, ফলে নীলকুঠিও ছিল। দিনের আলোয় যদি ভালো করে দেখেন, দেখবেন ওটা কোনো টিলা নয়, ওটা একটা দোতলা বাড়ি, লাল ইট এবং চুন দিয়ে তৈরি করা বাংলো টাইপের। লোক মুখে ওটা ডাক্তার ঘর বলে পরিচিত ছিল। আমরাও ছোটবেলা থেকে তাই শুনে এসেছি, কেননা বাড়িটার দেওয়ালে ওই রকমই কিছু একটা লেখা ছিল। কালের নিয়মে তা অস্পষ্ট হয়ে গেছে। নীলকর সাহেবদের চিকিৎসার জন্য ডাক্তার থাকা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু ব্যাপারটা তা নয়। সাহেবরা বাইরের সঙ্গে যোগাযোগ রাখার জন্য তৈরি করেছিল পোস্ট অ্যান্ড টেলিগ্রাম অফিস, মানে ডাক এবং তার ঘর। সেটাই পরে পরে ডাক্তার ঘর হয়ে গেছে, যা আমরা বলতাম ডাক্তার ঘর, মানে ডাক তার ঘর থেকে ডাক্তার ঘর। ডাক্তার ঘরের নিচের তলায় ছিল অফিস, উপর তলায় কর্মীদের থাকার রুম। ডাকবাবু তার ফ্যামিলি নিয়েই থাকতেন। পথ চলতি মানুষ আসতে যেতে ওই ঘর থেকে শুনতে পেত এক অদ্ভুত শব্দ, টরে টক্কা টরে টক্কা টরে টক্কা টক্কা টক্কা। আসলে ওটা ছিল তার বার্তা আসা যাওয়ার মেশিনের আওয়াজ। ব্রিটিশ চলে যাবার পর ওই বাড়িটা পরিত্যক্ত হয়ে যায়। দরজা, জানলা, আসবাব সব চুরি হয়ে যায়। অব্যবহার্য হওয়ায় আগাছা ঝোপ জঙ্গলে ভরে যায় জায়গাটা। বিষধর সাপের আস্তানায় পরিণত হয় ওই ডাক্তার ঘর। এরপর থেকে এলাকার কেউ খুব একটা ওদিকে যায়নি। কিন্তু বছর 20 আগে এমন কিছু ঘটে যা আমাদের গ্রামে এক বড় বিপদ ডেকে আনে। এলাকার কিছু ছেলে ক্লাব ঘর করার জন্য গ্রামে জায়গা খুঁজতে শুরু করে। কোথাও জায়গা না পেয়ে তাদের ইচ্ছা হয় ঝোপ জঙ্গল পরিষ্কার করে ওই ডাক্তার ঘরের নিচের ঘর দুটো ব্যবহার করবে। প্রবল উৎসাহ নিয়ে বেশ কদিন ধরে ওরা ঝোপ জঙ্গল পরিষ্কার করে এবং ঘরদোর রেডি করে পরিষ্কার করে। ক্যারাম বোর্ড, টিভি সবই ওখানে রেখে ওরা সাজিয়ে তোলে জায়গাটা এবং নিচতলাটা ব্যবহার করতে শুরু করে। নিচের টানা বারান্দার শেষে ছিল দোতলায় ওঠা সিঁড়ি। উপরে ওঠা সম্ভব হয়নি, কারণ উপরে ঢোকার দরজায় ছিল বিশাল বড় একটা তালা। যদিও জং পড়ে সেটা নষ্ট হয়ে গেছে। তারপর ক্লাবের জন্য উপরতলার জায়গার দরকার না হওয়ায় ওরা আর তালা ভাঙার চেষ্টা করেনি। ওদের সবার প্রবল উৎসাহ উদ্দীপনায় ক্লাবটা ভালোভাবেই চালু হলো। অল্প কয়েকদিনের মধ্যেই ক্লাবের সংখ্যা 4 জন থেকে 9 জনে পৌঁছল। সবই চলছিল ঠিকভাবে, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই শুরু হলো একটা বিপত্তি।
একদিন ক্লাবের সব সদস্য মিলে ঠিক করলো পরদিন রাত্রে তারা ক্লাবে পিকনিক করবে। সে মতো পরদিন দিনের বেলায় সব বাজার সেরে তারা ক্লাবে রেখে দিয়ে বিকেল থেকেই রান্নার তোড়জোড় শুরু করলো। ভাত, আলু সেদ্ধ, দেশি মুরগির মাংস রান্না করে সবাই টিভিতে ফুল সাউন্ড দিয়ে সিনেমা দেখতে থাকে। রাত তখন 10টা হবে হয়তো। দুজন মিলে বাটিতে মাংস ভাগ করছে আর বাকিরা এক মনে সিনেমা দেখছে। হঠাৎ করে টিভিতে চ্যানেলগুলো একের পর এক বদলাতে শুরু করে। কখনো খবরের চ্যানেল, কখনো গানের চ্যানেল, কখনো ক্রিকেটের ধারাভাষ্য হচ্ছে। এভাবে একের পর এক চ্যানেল কয়েক সেকেন্ড পর পর বদলাতে থাকে। ওরা ঘাবড়ে গিয়ে মুখ চাওয়াচাই করতে থাকে। ওদের মধ্যে একজন রিমোট হাতে নিয়ে সুইচ টিপতেই আবারও সিনেমা চালু হয়। মুহূর্তের মধ্যে একবার জোরে ফাট করে শব্দ হয় টিভিটার প্লাগে। সুইচবোর্ড থেকে প্লাগটা ছিটকে ওদের পায়ের কাছে এসে পড়ে। একটা আগুনের ঝলকানি দেখে ওরা ধরফর করে উঠে বসে, আর সাথে সাথেই কারেন্ট চলে যায়। ওরা কিছু বুঝে ওঠার আগেই ওপরের তলার মেঝেতে কারোর দপ দপ করে দৌড়ানোর শব্দ হয়, আর ওরা সবাই ভীষণ ভয় পেয়ে ক্লাব ছেড়ে বাইরে বেরিয়ে আসে। কিছুক্ষণ ওভাবে অপেক্ষা করার পর ওদের মধ্যে একজন টর্চ হাতে ভিতরে যায় আর চিৎকার করে সবাইকে ডাকে। ওরা দৌড়ে গিয়ে দেখে ওই ঘরের মেঝেতে কেউ যেন এক প্রকার তাণ্ডব চালিয়েছে। মাংস ভর্তি কড়াই মেঝেতে উপুর করে রাখা আছে, আর বাটিগুলো উল্টিয়ে সব মাংস গোটা ঘরে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে কেউ। ওই কয়েক মিনিটের মধ্যে কি করে এমনটা হলো কেউ বুঝতে না পেরে সেদিনের মতো তালা মেরে ওরা ডাক্তার ঘর থেকে বেরিয়ে চলে আসে। পরদিন সকালে খবরটা লোকমুখে ছড়িয়ে যায়। বেলার দিকে ওরা ইলেকট্রিকের কাজ করিয়ে ক্লাব ঘর পরিষ্কার করে। তবে সেদিন রাত্রিবেলা আর কিছুই ঘটে না। এরপর যা ঘটল তাতে গোটা গ্রাম স্তব্ধ হয়ে গেল। এরপরের দিন রাত্রি 8টার সময় তারা যখনই বাড়ি থেকে বেরিয়ে বাইরে আসে, তখনই ওই বাড়ি থেকে ভেসে আসে সেই অদ্ভুত টরে টক্কা করে শব্দ। ওরা চমকে বিস্ময়ে পিছনে ফিরে উৎকর্ণ হয়ে ওঠে। সত্যি আওয়াজটা হচ্ছে, সত্যি ওরা এই আওয়াজটা শুনতে পাচ্ছে। কয়েক মুহূর্ত অপেক্ষা করে ওরা দ্রুত আবার বাড়িটার ভিতরে যায়। চারিদিকে টর্চের আলো ফেলে, কিন্তু কিছুই দেখতে পায় না। শব্দটাও ততক্ষণে বন্ধ হয়ে যায়। সিঁড়ির মুখে টর্চের আলো ফেলতেই ওরা ভীষণ চমকে ওঠে। মনে হলো একটা ছায়া মূর্তি দ্রুত সরে গিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে, যার পায়ের শব্দ ওরা পরিষ্কার শুনতে পাচ্ছে। ওরা ছিল 5 জন। সাহসে ভর করে ওরাও দ্রুত সিঁড়ির দিকে এগোতে থাকে। আলো ফেলে, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। এরপর ওরা দেখে ওপরে কেউ যেন একটা ঘাপটি মেরে বসে আছে, যার দৃষ্টি তাদের দিকেই। দুটো চোখ ছাড়া আর অস্পষ্ট শরীর ছাড়া তারা কিছুই দেখতে পায় না। ঠিক তখনই উপরের ঘর থেকে ভেসে এলো কারোর হেঁটে যাওয়ার শব্দ, বলা চলে লাফানোর শব্দ। কেউ যেন লাফিয়ে লাফিয়ে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছে। আর সেই সঙ্গে আবারও শুরু হয় সেই টরে টক্কা করে শব্দটা। আর সাথে সাথে ওই ঘাপটি মেরে বসে থাকা অবয়বটা যেন নড়ে ওঠে আর ওদের দিকে নেমে আসতে থাকে। ওরা ভীষণ ভয় পেয়ে যায়। ওখানে আর না দাঁড়িয়ে প্রায় ছুটেই বাড়ির বাইরে বেরিয়ে সোজা রাস্তায় এসে দাঁড়ায়। আর তখন তারা দেখতে পায় বাড়িটার ব্যালকনিতে আলো আঁধারির মধ্যে দাঁড়িয়ে আছে 2 জন, একজন পুরুষ, একজন নারী, দুটোই ছায়া মূর্তি। দৃশ্যটা দেখে ওদের বুকের ভিতরটা ধক ধক করে উঠল। এক মুহূর্ত দেরি না করে ওরা গ্রামের দিকে ফিরে চলল। তখনই একটা তীব্র নীল আলোর মতো রেখা সার্চ লাইটের মতো এসে তাদের গায়ে লাগলো। পর মুহূর্তেই সেটা নিভে গেল। কোনো কিছু বুঝতে না পেরে ভীত সন্ত্রস্ত ভাবে ওরা বাড়ি ফিরল, কোনো কথা না বলে। পরদিন সকাল হতেই তাদের গায়ে প্রচণ্ড জ্বালা শুরু করলো, আর যেখানেই চুলকাচ্ছে সেখানেই লাল হয়ে ফুলে যেতে লাগলো।
কাছাকাছি ডাক্তার না থাকায় তারা দূরে ডাক্তারের কাছে গেল। প্রাথমিক চিকিৎসায় সুস্থ হলেও উপসর্গ দিন দিন উত্তরোত্তর বাড়তে লাগলো এবং সাথে ধুম, জ্বর, মাথার যন্ত্রণা এবং বমি। ওদের পরিবারের লোকেরা খুব চিন্তায় পড়ে গেল এবং জিজ্ঞাসাবাদ করায় ওদের মধ্যে একজন বাধ্য হয়ে সমস্ত ঘটনা জানায় এবং সব শুনে সকলের মাথায় আকাশ ভেঙে পড়ে। এভাবেই কাটলো কয়েকটা দিন। অবস্থার কোনো উন্নতি না হওয়ায় ওদের নিয়ে কলকাতায় চিকিৎসা করানোর কথা ভাবা হয়। তবে আর কলকাতা যেতে হয়নি, কারণ মাত্র 5 দিনের মাথায় সকলকে হতবাক করে গ্রামের 5টা তাজা প্রাণ অকালেই ঝরে গেল। কেন, কিসের জন্য, কি তার আসল কারণ, তা আজও অজানা এবং রহস্যে ঘেরা। এরপরে ক্লাব ঘরে চিরকালের জন্য তালা পড়ে গেল। কেউ আর ওই বাড়ির ত্রিসীমানায় যায়নি, কারণ ওরা বলেছিল ওই বাড়ি হতে নীল আলো ওদের শরীরে পড়ার পরেই হয়তো এটা ঘটেছে। তবে বাড়িতে না গেলেও রাতের ট্রেনে গড়জয়পুর স্টেশনে নেমে আলপথ ধরে আসার সময় অনেকেই ওই বাড়ির ভিতর নীল আলো জ্বলতে দেখেছে। এমনকি কেউ কেউ ব্যালকনিতে কাউকে দাঁড়িয়েও থাকতে দেখেছে। অনেকে নানান শব্দও শুনেছে বাড়িটার ভিতরে। খুব দরকার না পড়লে ভয় কেউ আর সন্ধ্যের পর ডাক্তার ঘরের পাশ দিয়ে আসা যাওয়া করে না। দ্বিজ বলা শেষ করলো। আমি এতক্ষণ নির্বাক হয়ে শুনছিলাম। বললাম, কিন্তু দিনের আলোয় গিয়ে আপনারা কখনো জানার চেষ্টা করেননি? দ্বিজ বলল, করেছিলাম। এক সকালে গ্রামের বহু লোক লাঠি সোঁটা নিয়ে ঝোপঝাড় পেরিয়ে পৌঁছে গেছিল। সারা বাড়িতে কোনো জীবিত প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, কিন্তু দোতলার তালা ভেঙে তারা চমকে ওঠে। মেঝেতে পড়েছিল এক বনবিড়াল জাতীয় কোনো পশুর কয়েকটা বড় মাপের হাড়গোড়। সিলিং থেকে ঝুলছিল 2টো মানুষের কঙ্কাল। আর এগুলো দেখে যখন ওরা ফিরে আসছিল তখন ওদের পায়ে লাগে একটা ধাতব বস্তু। সেটা কি তারা জানতে পারেনি। সিঁড়ির কোণে পড়েছিল কিছু অব্যবহৃত পোশাক আর বাসনপত্র। এই তো কয়েক মাস আগে গ্রামের নরহরি বলে একজন রাত 9টার সময় ওদিকে আসার পথে তার চোখ যায় ওই ভুতুরে ডাক্তার ঘরের দিকে। সে দেখে ওখানে ব্যালকনিতে যেন কেউ দাঁড়িয়ে আছে। এক মুহূর্ত দেখেই সে গ্রামের দিকে দৌড়তে থাকে, কিন্তু ভয় আতঙ্কে এতটাই অস্থির হয়ে পড়ে যে ছুটতে পারে না, হুমড়ি খেয়ে পড়ে যায়। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় বাড়ির লোক খোঁজ করতে শুরু করে। তারপর তাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তারপর 1 সপ্তাহ জ্বর ছিল, মুখ থেকে কোনো কথাও বেরোয়নি। শেষে পুরুলিয়াতে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে সুস্থ করে আনা হয়, তবে পুরোপুরি সুস্থ হয় না। ওর এখন প্রায়ই জ্বর আসে, মাথা ব্যথা, গা বমি ভাব লেগেই থাকে। বাড়ি থেকে বেরোয়া প্রায় বন্ধ হয়ে গেছে। দ্বিজ ঘটনাটা বলা শেষ করে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, যাই হোক, অনেক রাত হলো, শুয়ে পড়ুন। আমি কাল সকালেই ডিউটিতে বেরোবো। আপনি বাড়ি ফেরার আগে একবার আমাদের গ্রামের রাজবাড়িটা ঘুরে আসবেন, দেখবেন ভালোই লাগবে। আমি বললাম, দেখি কি হয়। পরদিন ঘুম ভাঙতে অনেকটা দেরি হয়ে গেল। দেখলাম আকাশের মুখ ভার। দ্বিজ ডিউটি বেরোনোর জন্য তৈরি হচ্ছিল। আমাকে দেখে বলল, কাল থেকে 3 দিন বৃষ্টির পূর্বাভাস আছে, নিম্নচাপ হয়েছে বুঝলেন। খুব ঠান্ডা না লাগলে স্নানটা সেরেই নিন, আমি চা জল খাবার দিচ্ছি। আপনাকে গ্রামের ভিতরের রাস্তাটা দেখিয়ে আমি স্টেশন চলে যাবো বুঝলেন। রাজবাড়ি দেখে আপনি ওই 11:30 বা 3টের পুরুলিয়ার ট্রেনটা ধরতে পারেন। কিছুক্ষণ পর মুকুন্দপুর রাজবাড়িতে পৌঁছলাম। হঠাৎ মনে পড়ল কলেজের লাইব্রেরিতে ঐতিহাসিক এবং লেখক শ্রী দিলীপ কুমার দত্তের লেখা প্রেক্ষাপট গড়জয়পুর এক আলোক সম্পদ বইটা পড়েছিলাম। সেখানে লেখা ছিল গড়জয়পুরের রাজাদের ইতিহাস, রাজবাড়ি, পাথরবাড়ি ও মুকুন্দপুর রাজবাড়ি নিয়েও। রাজবাড়িটা এত বড় আর তার আনাচে কানাচে এত রহস্য আর আকর্ষণ, সেটা দেখতে দেখতে আর স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলতে বলতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে বুঝতে পারিনি। খেয়াল হলো তখন আকাশের মেঘ ছায়া আলো লাল হতে শুরু করেছে। শীতের সময় অল্প অল্প ঠান্ডা ভাবও রয়েছে। মনে মনে হিসেব কষলাম, 3টে ট্রেন মিস করেছি, এরপর ট্রেন 4টে, যা ধরতে পারবো বলে মনে হয় না। তবে আজ 5:30টার ট্রেনটাই ধরতে হবে। সারাদিন ঘুরে ঘুরে অনেকখানি ক্লান্ত লাগছিল।
অনেকখানি রাস্তা যেতে হবে, তবে হাতে অনেকটা সময়। তাই গ্রামের ভিতর একটা ছোট্ট গুমটিতে চা খেয়ে একটু বিশ্রাম নিলাম। একটু পরে ধীরে ধীরে পা চালালাম। বাপরে, স্টেশন এখনো অনেকটা। কাল দুজনে গল্প করতে করতে এসেছি, তাই রাস্তা বোঝা যায়নি। আজ একা এবং ঘরে ফেরার টেনশনে বুঝেছি রাস্তাটা অনেকখানি। প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। সন্ধ্যের আগে ডাক্তার ঘরটা পেরোতে চেয়েছিলাম, কিন্তু সেটার কাছাকাছি আসতেই যেন ঝুপ করে গাঢ় অন্ধকার নামলো। অজান্তেই মুখ দিয়ে অস্পষ্টে বেরিয়ে এলো একটা শব্দ, যা। ব্যাগ থেকে টর্চ বের করে এগোলাম। ফাঁকা মাঠের প্রান্তে অনেক দূরে গড়জয়পুর স্টেশনের আলো দেখা যাচ্ছে। সাবধানে পা ফেলছি, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির সীমানা পেরোতে চাই। কিন্তু কি একটা যেন মনে হলো বাড়ির সামনে সোজা রাস্তা বরাবর কেউ একজন অন্ধকারে দাঁড়িয়ে আছে। এক মুহূর্ত থমকে দাঁড়ালাম। ভাবছি ভুল দেখছি। এবার বুঝলাম সেটা নড়াচড়া করছে। আমার গতি ধীর হয়ে গেছে। কয়েক পা এগোতেই কেমন যেন ক্ষণক্ষণে গলায় একটা কথা ভেসে এলো, আজ ফিরছেন বুঝি। চমকে উঠে সেদিকে চাইলাম। ছায়ামূর্তি বলল, এত গল্প শুনলেন, রাজবাড়ি দেখলেন, কিন্তু আসল ব্যাপারটাই না জেনে চলে যাবেন? আমতা আমতা করে বললাম, না মানে আমার একটু তাড়া আছে, ট্রেন ধরতে হবে। এই ট্রেনটা ফেল করলে বিপদে পড়ে যাব। ছায়ামূর্তি হাসলো। এই অন্ধকারের মধ্যেও তার সাদা দাঁতগুলো ঝকঝক করে উঠল। ছায়ামূর্তি বলল, ট্রেন 1 ঘন্টা দেরি আছে, আসুন, কিছুটা সময় আমার সাথে দুটো সুখ দুঃখের কথা কয়ে যান। আমার ভালো লাগবে, আপনারও কিছু জানা হবে। আমি কি বলবো কি করব কিছুই বুঝতে পারছি না। পাশ কাটিয়ে চলে যেতে চাইছি, কিন্তু মনে হচ্ছে আমার নড়াচড়ার ক্ষমতাটাও লোপ পেয়েছে। পা দুটো মাটির সঙ্গে সেঁটে গেছে। কোনো মতে কিছু বলতে যাচ্ছিলাম, তার আগেই ছায়ামূর্তি পিছন ফিরে ওই ঝোপঝাড় ভরা ডাক্তার ঘরের দিকে এগিয়ে চলল। বলল, আসুন, আমার ঘরে আসুন। আমি ভাবছি যে আমার কি চেতনা সম্পূর্ণ বিলুপ্ত হয়েছে? আমি নিজের উপর কোনো নিয়ন্ত্রণ করতে পারছি না কেন? আমি এগোতে না চাইলেও কি একটা অদৃশ্য চুম্বক শক্তি আমাকে ছায়ামূর্তিকে অনুসরণ করতে বাধ্য করছে। একে অন্ধকার, তারপর ঝোপঝাড়, উঁচু নিচু কিছুটা জমি পেরিয়ে এসে দাঁড়ালাম। এখন আমি সেই ভয়ঙ্কর ভুতুড়ে ডাক্তার ঘরের বারান্দায়। বারান্দার এক কোণ হতে একটা ক্ষীণ নীল আলো এসে চত্বরটাকে হালকা আলোয় ভরিয়ে তুলেছে। সেই আলোয় চারিদিকে যতটুকু দেখা সম্ভব একবার চোখ বুলিয়ে নিয়ে আমি ওই ছায়ামূর্তির মুখটা দেখার চেষ্টা করছি, কিন্তু পারছি না। লোকটা আমার থেকে মাত্র কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে, প্রায় 5 ফুট লম্বা, তবে চেহারায় রোগা। হাতগুলো লম্বা, মনে হচ্ছে যেন দুদিকে ঝুলছে শুধু। আমি একটু কথা বলার জন্যই বললাম, আপনি কে? কোথায় থাকেন? আমাকে অন্ধকারের মধ্যে টেনে আনলেন কেন? প্লিজ আমায় যেতে দিন। কে আপনাকে আটকে রাখবে? চলে তো যাবেনি, তবে যাবার আগে এটা জেনে না গেলে আপনার সব পরিশ্রম যে বৃথা হয়ে যাবে। আমি বললাম, কিন্তু আমার তো সময় হবে না, পরে না হয় কোনো একদিন এসে। আমাকে কথা শেষ করতে না দিয়ে এই লোকটা বলল, পরে? পরে কি আর আসবেন? একবার এখান থেকে বেরোতে পারলে জীবনে আর এই মুখ হবেন না। লোকটা আমার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে কথা বলছিল, কিন্তু আমার মনে হচ্ছিল কেন জানি না কথাটা অনেক দূর থেকে ভেসে আসছে। অন্ধকার জমাট বেঁধেছে। এতক্ষণ তাকে যেভাবে দেখতে পাচ্ছিলাম সেটা আবার পাচ্ছি না। মনে হচ্ছে একটা ছায়ামূর্তির রেখা যেন দাঁড়িয়ে আছে।
আগের মতোই ঘনঘনে গলায় সে বলল, এখানে শেষ যে ডাক এবং তার বাবু ছিল সে পরিবার নিয়ে থাকতো। সাহেবদের কাছে কাজ শিখে শেষ কয়েক বছর এই ঘরে এসে সমস্ত কাজ চালিয়ে যেত। শেষের দিকে কাজকর্ম চলে যাওয়ায় তেমন রোজগার পাতি ছিল না, অভাব ছিল নিত্য সঙ্গী। রোজ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকতো। ঝগড়ার আওয়াজ পথ চলতি মানুষ শুনতে পেত। একদিন ঝগড়ার মাত্রা এমন পর্যায়ে পৌঁছয় যে ডাক্তারবাবু নিজেকে আর সামলাতে পারে না। রাত গভীর হলে সে ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। উত্তেজনায় কাজটা করে পর মুহূর্তেই তাঁর অনুশোচনা হয়, নিজের ভুল বুঝতে পারে। সে রাত্রে ঘরের কড়িকাঠে দড়ি ঝোলায়, স্ত্রীর দেহ ঝোলায় এবং সে একই দড়িতে নিজেও ঝুলে পড়ে। কথাটা শুনে আমি চমকে উঠলাম। লোকটা আবার বলতে শুরু করলো, এলাকার লোক তাদের দেখতে না পেয়ে বুঝে তারা এখান থেকে চলে গেছে, কিন্তু দুনিয়া হতে চলে গেলেও সৎকারের অভাবে তাদের আত্মা এ বাড়ির মধ্যে আজও রয়ে গেছে। কখনো মানুষ এলে তাদের শান্তি বিঘ্নিত যাতে না হয় তাই সেই অশরীরী ভয় দেখায়। কথাটা শেষ হতেই একটু দূরে একটা নীল আলোর উৎপত্তি স্থলের কাজটায় কি একটা যেন নড়াচড়া করতে দেখলাম। বললাম, ওখানে কি যেন একটা নড়ল। লোকটা বলল, ও তো আমার স্ত্রী। চমকে উঠলাম। সে আবার বলল, আমরা স্বামী স্ত্রী মিলেই তো ওখানে রয়েছি। কোনো মতে বললাম, সে কি, এই ভয়ঙ্কর বিপজ্জনক একটা অন্ধকার বাড়িতে আপনারা থাকেন, ভয় লাগে না? শুনেই লোকটা হাসতে লাগলো আর তার ছেলে সুরে বলল, ভয় ভয় কি? বললাম, কি আশ্চর্য, এতক্ষণ এত কথা হলো, আপনার পরিচয়টাই তো পেলাম না। আমার কথা শুনে সে আমাকে চমকিয়ে হতবাক করে বিভৎসভাবে আবার হেসে উঠল। গোটা ডাক্তার ঘর সে হাসিতে যেন কেঁপে উঠল। আমার সারা শরীর ঠান্ডা হয়ে এলো। হাসি শেষ করে সে মুখ বাড়িয়ে আমার কানের কাছে এসে ফিস ফিসিয়ে বলে উঠল, ভয়, আমি তো সেই ডাক্তার বাবু, আর ওই তো আমার স্ত্রী। কথাটা কানে ঢোকা মাত্র আমি মুহূর্তে কিংকর্তব্য বিমূঢ় হয়ে একটা বিকট চিৎকার করে ঝোপ ঝাড় ভেদ করে বেরিয়ে এসে শরীরের সর্বশক্তি দিয়ে স্টেশনের দিকে দৌড়তে লাগলাম। প্রকাণ্ড এক গাছে আমার মাথাটা ঠুকে গেল আর আমি সাথে সাথে মাটিতে শুয়ে পড়লাম। কতক্ষণ ভাবেছিলাম জানি না। জ্ঞান যখন ফিরল, চোখ খুলতে দেখি দুটো লোক আমার মুখে একটা বোতল থেকে জল ছেটাচ্ছে। আমাকে দেখে ওরা বলল, এখন শরীর কেমন লাগছে? আপনি ভর সন্ধ্যা এখানে এলেন কিভাবে? চায়ের দোকানে তো আপনাকে কিছুক্ষণ আগে দেখলাম। লোকটার কথা শেষ হবার আগে লক্ষ্য করলাম একটা তীব্র নীল আলো তীরের ফলার মতো আমার শরীরটাকে যেন বিঁধে ফেলছে। আমি চেষ্টা করেও সে আলো থেকে নিজেকে সরাতে পারছি না। আমার শরীর এই ঠান্ডার মধ্যেও ঘামে ভিজে উঠেছে আর আমার সারা শরীরে শুরু হয়েছে তীব্র জ্বালা। সাথে সাথে আমি ওদের হাত ছাড়িয়ে পড়ি মরি করে স্টেশনের দিকে ছুটতে লাগলাম। ওখানের কাউকে আমি আর বিশ্বাস করতে পারছি না। বুঝতে পারছি ট্রেন এতক্ষণে চলে গেছে। দরকার হলে স্টেশনে রাত কাটাবো, তবে এখানে আর এক মুহূর্ত নয়। এতখানি রাস্তা কি করে, কিভাবে পেরিয়ে স্টেশনে পৌঁছলাম ঈশ্বরই জানেন। উন্মত্তের মতো দুটো লাইন টপকে আলো ঝলমলে স্টেশনে এসে উঠলাম, কিন্তু আমার চোখে তখন লক্ষ্য তারার ঝলকানি। কান মাথা বৌ বৌ করছে। একজন বলল, ট্রেন আজও লেট আছে। প্রায় আধ ঘন্টা মাথা ধরে বসে থাকতে প্রায় 7টায় ট্রেন ঢুকলো। উঠতে যেতেই কে যেন পিছন থেকে জামাটা খামচে ধরল। ভীষণ ভয় পেয়ে কে 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 বলে পিছন ঘুরে দেখি
দ্বিজ দাঁড়িয়ে আছে। সে এই ট্রেনে নেমেছে। বলল, আরে চমকে গেলেন যে, এখন ফিরছেন বুঝি? বাহ, আবার দেখা হয়ে গেল। তারা নেই, ট্রেন 10 মিনিট দাঁড়াবে, সিগন্যাল পাইনি। দ্বিজ আমাকে ফাঁকা ট্রেনে তুলে জানলার পাশে সিটে বসিয়ে দিয়ে বলল, তা সারাদিন কোথায় ছিলেন? খাওয়া দাওয়া করলেন কোথায়? আমি কিছু বলতে যেতেই দ্বিজ দেখি দেখি করে আমার মুখটা তুলে ধরে বললেন, এ কি, আপনার মুখে সব দাগ এলো কোথা থেকে? আমি আমার হাতটা তুলতেই দেখলাম হাতে বড় বড় লাল দাগ। দ্বিজ গম্ভীর হয়ে ট্রেন হতে নেমে গেল। জানলার কাছে এসে ফিসফিস করে বলল, সাবধানে যাবেন, পৌঁছে একটা খবর দেবেন। কেন জানি না আপনার জন্য আমার চিন্তা হচ্ছে। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। সত্যি বলছি, পুরুলিয়া পর্যন্ত ঘোরের মধ্যে এসেছি। সারা শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণা নিয়ে বেহুশের মতো পুরুলিয়া এসে পৌঁছলাম। নীল থামল। ঘড়িতে রাত্রি 10টা। লক্ষ্য করলাম নীলের মুখের বিভিন্ন জায়গায় লাল চাকা চাকা দাগ, কিছুটা নীলাভ। কিন্তু মুখে কিছু বললাম না তাকে। তাকে বিদায় দিতে দরজা পর্যন্ত এগিয়ে গেলাম। তার হেঁটে যাওয়াটা দেখে মনে হলো সে ভীষণ ক্লান্ত আর বিধ্বস্ত। চিন্তা নিয়ে ভিতরে এলাম। সে চলে যেতেই হঠাৎই আমার গিরিশ ঘোষের কথাটা মাথায় এলো। আমি নীলকে পাঠিয়েছিলাম বেগুন কোদরের ভৌতিক ব্যাপারটা জানতে, কিন্তু সে তো গড়জয়পুরের ঝোপ জঙ্গলের মধ্যে জেগে থাকা এক প্রাচীন ডাক ও তার তারের ভয়ঙ্কর ঘটনা নিয়ে এলো। এই যে আমার কাছে অমূল্য রতন, তাতে সন্দেহ নেই। এর 2 দিন পর সকালে কলিং বেলের তীব্র চিৎকারে ঘুম ভাঙল। উঠে গিয়ে দরজা খুলতে দেখি নীলের কাকা দাঁড়িয়ে। বললাম, ও আপনি আসুন, এত সকালে কি ব্যাপার? এরপর নীলের কাকা যা বলল তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। মাথাটা ঘুরে যেতেই দেওয়াল ধরে বসে পড়লাম। চোখের সামনে ভেসে উঠল নীলের মুখটা। একটু বাদেই হাসপাতাল পৌঁছে দেখলাম নীল বিছানায় শুয়ে। তার গোটা শরীরে লাল চাকা চাকা দাগে ভরে গেছে। মুখটা নীলাভ। নীলের মুখের দিকে তাকিয়ে মাথার মধ্যে পরপর ঘুরপাক খেতে লাগলো বেগুন কোদর স্টেশন, বেগুন কোদরের সেই মহিলা, মুকুন্দপুর রাজবাড়ি, মুকুন্দপুর গ্রামের দ্বিজ, আর সবশেষে গড়জয়পুরের সেই ডাক্তার ঘর। সত্য মিথ্যা যাচাইয়ের অবকাশ না পেয়ে বলতে চাই, নীল প্রত্যক্ষ করেছে দীর্ঘ বছর আগের একজোড়া নারী পুরুষের কায়াহীন ছায়া, যারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বেছে নিয়েছে ওই ডাক্তার ঘরের গহীন গহন গোপন কংক্রিটের নিরাপদ কুঠুরি। ডাক্তার ঘর আজ দুরারোগ্য ব্যাধির আবাসস্থল, যার শিকার নীল। নিজের প্রতি রাগ হচ্ছে, কিন্তু ভেঙে পড়লে চলবে না। নীলকে সুস্থ করে প্রমাণ করতে হবে লৌকিকতার সহচর্যে অলৌকিকতাকে পরাভূত করা যায়। সেটাই হবে আমার প্রথম এবং একমাত্র প্রথম কাজ। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। তড়িৎ জেঠুর ঘটনা অনেক 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 দিন পর আমরা পেলাম। আপনারা সবাই কমেন্ট করে ভরিয়ে দিতেন তড়িৎ জেঠুর ঘটনা নিয়ে। আজকে প্রচুর লোক কমেন্ট করুন, যাদের কমেন্টগুলো আমি নেক্সট এপিসোডে পড়বো। তড়িৎ জেঠু, হ্যাটস অফ, এত সুন্দর একটা ঘটনা পড়লাম, ঢুকে গেছিলাম পুরো ঘটনাটার মধ্যে। কতক্ষণ যে আমি ওই ট্রান্সটাতে ছিলাম, গড়জয়পুরেই ছিলাম, আমি জানি না। আশা করছি তুমি ভালো আছো, তোমার শরীর ভালো আছে এবং তোমার পরিবারের সবাই ভালো আছে, এবং আমাদের প্রেতকথা পরিবারের সবাই তোমার অপেক্ষায় ছিল এতদিন ধরে। আজ সেই তৃষ্ণা মিটিয়েছো এবং খুব তাড়াতাড়ি প্লিজ আরেকটা ঘটনা পাঠাও। আমরা সবাই অপেক্ষায় রইলাম তোমার আরেকটা ঘটনার। তড়িৎ জেঠুর এপিসোড মানেই অন্যরকম এপিসোড, অন্যরকম ঘটনা, অন্যরকম প্যাটার্ন, এবং আমরা সেটা এতদিনে তো বুঝেই গেছি। আজকে 16তম এপিসোড আমরা শুনলাম তড়িৎ জেঠুর কাছে, এবং আশা করছি আপনাদের আমাদের এই এপিসোডগুলো ভালো লাগছে। আপনার জীবনে যদি এমন কোনো ঘটনা থাকে যা অলৌকিক, আমাদেরকে পাঠিয়ে দিন। আপনার নিজের দেখা হোক, আপনার বন্ধুর দেখা হোক, আপনার শোনা হোক, সে ঘটনা বাংলায় লিখে পাঠান pretkotha@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে। দেখুন, খুঁজে পাওয়াটা খুব কঠিন ব্যাপার নয়, খুঁজে পাওয়াটা খুব সহজ, কারণ ডেসক্রিপশন সেকশন যেটা রয়েছে এই চ্যানেলের, সেখানে সমস্ত লিঙ্ক আমি দিয়ে রেখেছি। যান, ক্লিক করুন,
ঘটনা পাঠান এবং আমাদের এই প্রেত কথার জার্নির সঙ্গে থাকুন। এই বছর অনেক কিছু নতুন চলছে, আশা করছি বুঝতেই পারছেন, প্রিপারেশন চলছে অনেক কিছুর। পাশে থাকবেন, এভাবেই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং ভালোবাসা দিতে থাকুন। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, সাউন্ডের সৌম্যদীপ, গ্রাফিক্স অনিকেত। প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল